মিয়ানমারের সংঘাতের প্রভাব টেকনাফের সীমান্তবর্তী গ্রামে গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ, সতর্ক বিজিবি। সামরিক কূটনীতি জোরদারের পরামর্শ। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। 1300 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে? এখন এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। ঋণপত্র খোলা ও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকার বিস্তার নিয়ে চিন্তা। মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা। নজরদারি বাড়ানোর তাগিদ। নেই নেভিগেশন রাডার, অভ্যন্তরীণ নৌরুটে নৌযানের ভরসা। পুরানো প্রযুক্তি। দক্ষিণাঞ্চলে দুর্ঘটনায় 1 বছরে নিহত অর্ধশত। ঘন কুয়াশায় চালকদের নির্দেশনা মানার তাগিদ। সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো 500। 3 দিনের রাষ্ট্রীয় শোক। সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা ট্রাম্পের। তেহরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ। সকালের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মিয়ানমারের অভ্যন্তরের সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। বাসিন্দাদের অভিযোগ, ওপারে গোলাগুলির কারণে বন্ধ হয়ে গেছে তাদের স্বাভাবিক জীবন জীবিকা। দিন কাটাচ্ছেন আতঙ্ক আর ঝুঁকিতে। নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফের লম্বার বিল এলাকা, এক সময় যেখানে সকাল শুরু হতো কৃষক আর জেলেদের ব্যস্ততায়, এখন সেই লম্বার বিল এলাকা নিস্তব্ধ। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে এপারের বাসিন্দাদের জীবনে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের ভেতরে গোলাগুলি ও গোলাবর্ষণ হলেও অনেক সময় গুলি ও মর্টার এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের মানুষ। মিয়ানমারের অভ্যন্তরে প্রায় 2 বছর ধরে চলা সংঘাতে টেকনাফ সীমান্তের অন্তত 3টি ইউনিয়নের বাসিন্দারা চরম ঝুঁকিতে রয়েছেন। কৃষক গিয়া মাঝে আর মাসাশি যাই না পারে নকল আমি না পারে আইও না পারে খনিকে চলিয়ে না পারে কিছু করিও না পারে আর তো নেই তো ফরানোর বই না আর তারা গোয়েন্তু গুলি ফুড়াই তারা কিন্তু 10 কুড়া ফুড়া ইন আরে বাংলাদেশে তাইয়ের ফরে আমরা ওদিকে যেতেও পারতেছি না, আসতেও পারতেছি না, কারণ এই যে রোহিঙ্গা গোলাগুলির কারণে না প্রতিদিন আমাদের জেলেতে নামতে পারে না। সীমান্তের টহল জোরদারের পাশাপাশি ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিজিবি। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। আমরা বিজিবি বেড়িবাঁধ এবং সীমান্ত সংলগ্ন রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি। রোববার মিয়ানমারে আরকান আর্মির হামলায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। তার উপর নতুন সংকট, মিয়ানমার সীমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। রাখাইনে সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায়ই হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ 2 বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি। এর আগেও নাইক্ষংছড়ি, ঘুমধুম সহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, নাহে তামাদো, তাদের ফায়ারিং এবং সেখানে মানুষ জখম হয়েছে, মারাও গেছে, এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তার সাথে যেটা এখন আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে গ্লোবাল যে ফান্ড, যেই রিসোর্স দেওয়া হতো সেটাও কমে আসছে। তো এটা একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে থাকা কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে মর্টার গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় কূটনৈতিক সমাধানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একটা দুর্বলতা আমাদের কূটনীতির, সেটা হলো সবসময় আমরা ট্র্যাক 1-এর মধ্যেই রাখি, যেটা হয় এবং ট্র্যাক
ওয়ান ওভার সবসময় কৃতিত্ব নিতে চায়। আমরা সামরিক কূটনীতি ব্যবহার করতে পারিনি, সেটাও একটা বিশাল দুর্বলতা। আমরা ভালো করেই জানি ওপাশে হলো সামরিক বাহিনী হলো ক্ষমতায় রাখে, বিশেষ করে তামাদর কথা যদি বলি, আবার আরাকান আর্মি যদি বলি, ওটাও তো সামরিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন আগামীতে নির্বাচিত সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু। নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। গণভোট নয়, শুধু জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দল। জনগণের আস্থা ও বিশ্বাস স্থাপন করাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দলটি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পর্যবেক্ষক দলটিকে আশ্বস্ত করে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার। প্রধান নির্বাচন কমিশনারের পর রোববার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় ভোটের পরিবেশ নিয়ে হয় আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ইইউকে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে বলেছেন, কোনো দল বাড়তি সুবিধা পাচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে ইইউ সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান শফিকুল আলম। আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এদিকে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, জনগণের মধ্যে বিশ্বাস এবং আস্থা স্থাপন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনের বড় চ্যালেঞ্জ। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনার পরামর্শ দেন তিনি। পর্যবেক্ষক দল নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটের সন্তোষজনক হারের বিষয়টি গুরুত্ব দেবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। Is to gain the trust and confidence of the citizens. On the one hand, to really have effective law enforcement agencies in place. On the other hand, of course, protecting also the free expression, free right of association. And in that sense, this is what we are going also to pay attention. Bangladesh is capable of having really credible participatory elections in order to move forward. গণভোট নয়, শুধুমাত্র জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার আলাদা করে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান পর্যবেক্ষক দলের প্রধান। Of course, what we will really observe is the main thrust is going to be the parliamentary elections and not the referendum, because this is kind of outside of our mandate. Our technical assessment of the electoral process will be guided by 3 key principles: independence, impartiality and non-interference. নিজস্ব অর্থায়নে ইইউর 200 পর্যবেক্ষক 64টি জেলায় 2 মাস কাজ শেষে জাতীয় নির্বাচনের 2 দিন পর নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে বলে আশ্বস্ত করেন ইভার্স আইজাফস। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। একদিকে নির্বাচনের ব্যস্ততা, অন্যদিকে জাল টাকার কালো হাত পড়েছে গ্রামগঞ্জ থেকে বন্দরে। এ অবস্থায় ভোগান্তি ও ঝুঁকি এড়াতে একদিকে ডিজিটাল লেনদেনে উৎসাহী করছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে এমএফএস এ নজরদারি বাড়ানোর তাগিদ দেন শৃঙ্খলা বাহিনীর। তবে শুধু সীমান্ত নয়, দেশের অভ্যন্তরেও নজরদারি না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত 23 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হোমতাবাদ থেকে বাংলাদেশি 2 টাকার 60,000 নতুন নোট উদ্ধার করে দেশটির কাস্টমস বিভাগ। অক্টোবরে চট্টগ্রামের 20 কোটি টাকা ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে 1 কোটি টাকার জাল টাকা ছাড়াও ডলার, ইউরো সহ বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রা আটক হয়। সম্প্রতি যশোরের কেশবপুর থেকে উদ্ধার করা হয় জাল টাকা। শেরপুরের পোস্ট অফিস থেকেও গ্রাহককে জাল টাকা সরবরাহের ঘটনা ঘটে। ফলে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়া জাল টাকা এবার জাতীয় অর্থনীতিতেও মাথা ব্যথার কারণ। 2 লক্ষ কোটি টাকা যদি দেশের ভিতরে প্রবেশ করতে হয়, যদি কেউ চায় যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, সেক্ষেত্রে আমি নোট ছাড়লাম, কিন্তু আমি আবার সেই নোটটা দিলাম জাল নোট।
মানে দুইটা অপকর্ম আমি একসাথে সাধিত করলাম। আমরা বড় ধরনের একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, ডিজিএফআই, এনএসআই, সিআইডি সবাইকে নিয়ে। এদিকে গত 23 ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে টাকা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা করে নির্বাচন কমিশনকে জানায় মাঠ প্রশাসন পুলিশ। এছাড়া ভোটের আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ঝুঁকি না, কারণ এটা তো আমাদের একটা প্রচলিত ট্রানজাকশনের একটা মিডিয়া। তারপরে যদি মনে করেন সন্দেহজনক লেনদেনের বিষয় থাকে, সেক্ষেত্রে নির্বাচনের সাথে কোনো বিস্তারের থাকে, সেটা তো যাচাই করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে। বিশ্লেষকদের মতে সবার দৃষ্টি নির্বাচনের দিকে, ফলে শুধু সীমান্তে নয়, জাল টাকা ধরায় অভ্যন্তরেও নজরদারি বাড়াতে হবে। যেহেতু আমরা দীর্ঘ সময় পরে অনেক প্রভাবশালী লোকজনকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে দেখেছি, তারা কিন্তু বসে নেই। তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবে, যে কোনো জায়গায় হোক একটা যদি ইনস্ট্যাবিলিটি করতে পারে, দিন শেষে কিন্তু এটা তাদের সাকসেস। একটা জিনিস দেখার জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু ইউনিট আমাদের সরকারের আছে। লিড টাইম বাংলাদেশে যে এটা অনেক বেশি সময় লেগে যায়, সেটা কীভাবে কমানো যায়, প্রভাব পড়ার আগেই যদি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। জাল টাকার ভোগান্তি কমাতে, ক্ষতি এড়াতে বড় অঙ্কের অর্থ ডিজিটালে লেনদেনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাহিদার অর্ধেক এলপিজিও মিলছে না বাজারে। তীব্র সংকটের পাশাপাশি থামছে না দাম নিয়ে নৈরাজ্য। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, আবার কিছু কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সরকারের অনুমতি না পাওয়ায় বাড়ছে সংকট। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা আমদানিকারকদের। খলিলুর রহমানের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। 3200 টাকার সিলিন্ডার 5000 টাকা বিক্রি হচ্ছে, এরপরও দিচ্ছে না। দোকান খালি হয়ে রয়েছে, কিন্তু আমি তো মাল পাচ্ছি না। কোম্পানির কোনো ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। এলপি গ্যাস নেই, রাজধানীর অনেক দোকানে সাঁটানো এমন নোটিশ। সংকটের মধ্যে দাম নিয়েও চলছে নৈরাজ্য। সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এরপরও পাওয়া যাচ্ছে না সব জায়গায়। বিভিন্ন দোকানে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কোনো জায়গাতে আসলে কোনো রেসপন্স পাইতেছি না। 1300 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে? এখন এটা দেখার তো কেউ নেই। আমার এখানে যা বোতল পিছনে দেখতেছেন সবগুলি খালি বোতল, এজন্য আমি এটা টানাইতে বাধ্য হয়েছি। কেবল বাসাবাড়িতে রান্নাবান্নাই নয়, সংকটের প্রভাব এলপিজি বা অটোগ্যাস নির্ভর পরিবহন খাতেও। কোনো স্টেশন বন্ধ, আবার কোনোটিতে যানবাহনের দীর্ঘ সারি। 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এলপিজির দাম বাড়ানোর পর থেকে এরকম চলতেছে। দোকানে যেন আগে লাইন থেকে আউট করে দেয়, ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো গ্যাস নাই, বন্ধ। দেশে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 থেকে 1.5 লাখ মেট্রিক টন। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বর্তমানে মিলছে চাহিদার মাত্র 40% এলপি গ্যাস। 5.5 কোটি সিলিন্ডারের বিপরীতে রিফিল হচ্ছে 1.25 কোটি। আর যানবাহনে মাসিক 15,000 মেট্রিক টন চাহিদার জায়গায় পাওয়া যাচ্ছে 4 থেকে 5,000 মেট্রিক টন এলপিজি। কিন্তু নজিরবিহীন এই সংকটের নেপথ্যে কি কারণ? এলপিজি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় জাহাজ সংকট, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ, আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়ানোর আবেদন করলেও জ্বালানি বিভাগ অনুমতি দিতে দেরি করায় এ পরিস্থিতি। আমাদের মোট 28টা লাইসেন্সি কোম্পানি ছিল এলপিজিতে। এর ভিতরে 7-8টা কোম্পানি ইম্পোর্ট করতে পারতো রেগুলারলি, আর বাকি 20টার উপরে কোম্পানি ইম্পোর্ট করতে পারতো না। ফলে এখানে একটা চ্যালেঞ্জ ছিল। তবে এখন যদি বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে, তাহলে সবাই ইম্পোর্ট করতে পারলে আমাদের কাছে সারপ্লাস এলপিজি থাকবে বলে আমার বিশ্বাস। তবে তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এলপি গ্যাস আমদানিকারকদের। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও তার কোনোটিতে নেই গ্যাস, যা বলে দিচ্ছে সংকটের তীব্রতা। আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ আশ্বস্ত করলেও বাস্তবতা এখনও ভিন্ন। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সেকেলে প্রযুক্তি অদক্ষ চালক বালু বোঝায় বালখেড ডুবোচর যেন নদীপথের ভয়াবহ আতঙ্ক। শীতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ নদীপথকে করে তোলে আরও বিপজ্জনক। দেশের দক্ষিণে নৌরুটে ঘটছে একের পর এক দুর্ঘটনা। গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন 150 মানুষ। প্রতিটি অঘটনের পর হয় তদন্ত কমিটি, কিন্তু বাস্তবায়ন হয় না সুপারিশ। সুজয় দাসের ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্ট।
সড়কের চেয়ে ঝক্কি ঝামেলা কম, আরামদায়কও। তাছাড়া দক্ষিণাঞ্চলের এমন অনেক এলাকা আছে যেখানে নৌপথই ভরসা। তাই বরিশাল বিভাগের মানুষ যাতায়াতে লঞ্চকেই প্রাধান্য দিত। কিন্তু একের পর এক দুর্ঘটনা সেই ভরসাকে শঙ্কায় পরিণত করেছে। পরিসংখ্যান বলছে দেশের সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা হয় দক্ষিণ অঞ্চলের নদীপথগুলোতেই। গত 5 বছরে 450টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 350-রও বেশি মানুষ। 2021 সালে সর্বোচ্চ 65টি নৌ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 110 জন। আর সবশেষ 2025 সালে এই নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছিল। যদিও বেসরকারি এই পরিসংখ্যান হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। খোদ লঞ্চ চালকদেরই অভিযোগ, অভ্যন্তরীণ নৌরুটের 3/4 নৌযান চলে সেকেলে প্রযুক্তিতে, নেই নেভিগেশন রাডার। আধুনিক প্রযুক্তি ব্যবহার হাতে গোনা বড় কয়েকটি লঞ্চে, তাও নামে মাত্র। অদক্ষ চালকের পাশাপাশি সবচেয়ে বড় আতঙ্ক রাতে বালু বোঝাই বাল্কহেড। গতিপথের নির্দেশিকা বয়া কার্যত অকার্যকর। ডুবোচর দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কয়েক গুণ। ছোট জাহাজগুলোর রাডার নাই, আমরা রাডারে সব কিছু দেখতে পারতে আছি, ওরা তো আর কিছু দেখতে পারতে আসে না। ওরা মনে করেন আউলা ফাতালি আয়া আমার সামনে রানিং জাহাজের সামনে আয়া মেরে দিল। বিআইডব্লিউটিএ মানে ডিজি শিপিং যাতে এই দিকে নজর দেয় যে কার রিক্রুটমেন্ট আছে না আছে, এগুলো জানি যাচাই বাছাই করে দেখে, তাহলে মানে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা একটু কমবে। সড়ক পথে যত উন্নতি হয়েছে, আমাদের নদী পথে ততটাই অবনতি হয়েছে। বয়া বাতি মাতনি এগুলো কিছু নাই বললেই চলে। বর্ষা মৌসুম তো আছেই, শীতে নাব্য সংকট, ঘন কুয়াশায় নদীপথ হয়ে ওঠে আরো বিপজ্জনক। তার উপরে যাত্রী সংকটে লঞ্চ ব্যবসায় ধস, দাবি মালিকদের। সর্বদিক থেকে প্লাস মাইনাস করলে লাভেও নাই লসেও নাই। নৌপথে এখন যে কটা লঞ্চই আছে তাদের একেবারে লেটেস্ট মডেলের রাডার স্থাপন করা অত্যন্ত জরুরি। এদিকে এক একটি নৌ দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও তার সুপারিশমালা আর বাস্তবায়ন হয় না বলে ক্ষোভ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্তাদেরই। আর লোকবল ও প্রযুক্তিগত সংকটের দোহাই দিয়ে ব্যবস্থার প্রতিশ্রুতি সংশ্লিষ্টদের। বিভিন্ন নৌপথে এগুলো যেন অবৈধভাবে চলাচল করতে না পারে সেজন্য আমরা কোস্টগার্ড, তারপরে নৌ পুলিশকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের পরিচালনার মাধ্যমে নিয়মের মধ্যে আসার জন্য রাতে যেন চলাচল না করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। কিছু সীমাবদ্ধতাও আছে, যে প্রযুক্তিগত যে অ্যাডভান্সমেন্টটা পৃথিবী এগিয়েছে সেই জায়গাটাতে আমরা বাংলাদেশ অথবা এখনও অতটা কোপ আপ করতে পারিনি। আমাদের যে ফিজিক্যাল লেবারটা আছে এটাকে দিয়ে আমরা আমাদের নিয়মিত নৌটহল চলমান আছে। তথ্য বলছে বরিশাল বিভাগের 89টি নদ নদীর মধ্যে 42টি নদীর 692 কিলোমিটার এলাকায় ডুবোচরের কারণে স্বাভাবিক চরিত্র হারাচ্ছে নদীগুলো। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 1 বছর মেয়াদী প্রকল্পের সময় আরও 1 বছর বাড়ালেও শেষ হয়েছে মাত্র 45%। বরগুনার তালতলী বগি সড়ক প্রশস্তকরণ কাজে ধীরগতির অভিযোগ এলাকাবাসীর। চলাচলের পাশাপাশি ধুলায় নষ্ট হচ্ছে আশপাশের ক্ষেতের ফসলও। তবে আগামী মে মাসের মধ্যেই প্রকল্প শেষ করার আশ্বাস এলজিইডির। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 9.7 কিলোমিটার সড়ক জুড়ে ইটের খোয়া বিছানো, সেখান থেকে ধুলা ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। 2024 সালের মার্চে বরগুনার তালতলী বগি সড়কের 10 ফুট থেকে 18 ফুট প্রশস্তকরণের কার্যাদেশ দেয়া হয়। 1 বছর মেয়াদী প্রকল্পের সময় আরও 1 বছর বাড়িয়েও এখন পর্যন্ত শেষ করা হয়েছে মাত্র 45% কাজ। এলাকাবাসী বলছেন, একদিকে কাজের ধীরগতির কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, অন্যদিকে সড়কে ধুলো সৃষ্টি হওয়ায় তাদের কষ্ট হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে আশপাশের ক্ষেতের ফসলও। রাস্তার ধুলোবালির জন্য দোনো পাশে রাস্তা দান ছিঁড়ে হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে ডাইরেক্ট। ধুলোবালিতে ক্ষয়ক্ষতি হয়, কাশি হয়, সাদা সাত ধুলায় লাল হয়ে যায়। একদিন কাজ চলে 5 দিন চলে না। খোয়াগুলা দিতে পারছে, এটা ডাইরেক্ট মাটির চুলার মতো একবারে যে ধরলে বুঝে ভাঙে যায়। তবে আগামী মে মাসের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। আমরা ঠিকাদারের সঙ্গে ইতিমধ্যে ওয়ার্ক প্ল্যান নিয়েছি। বিভিন্নবার ঠিকাদারের সাথে আমরা মিটিং করেছি। মে মাসের মধ্যে এই সড়কের কাজটি সমাপ্ত হবে। এলজিইডির তথ্য মতে বগিতালতলী সড়ক প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে 14,54,00,000 টাকা। সাইফুল মিরাজ, সময় সংবাদ,
বরগুনা। প্রকল্পের মেয়াদ আছে প্রায় 3 মাস, অথচ এখন পর্যন্ত শেষ হয়েছে 18টি পিলারের আংশিক কাজ। ঠিকাদার কারাগারে থাকায় বন্ধ রয়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীর সেতু নির্মাণ কাজ। নির্ধারিত সময়ে কাজ শেষ না করতে পারলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। পলাশয়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে নির্মাণাধীন সেতুর অবকাঠামো কাজ বন্ধ থাকায় যত্রতত্র পড়ে আছে নির্মাণ সামগ্রী। 2023 সালের 25 এপ্রিল ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীতে শুরু হয় সেতু নির্মাণ। আগামী এপ্রিলে নির্মাণ হওয়ার কথা থাকলেও 18টি পিলারের আংশিক কাজ শেষ হয়েছে। জুলাই আন্দোলন শেষে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। স্থানীয়দের অভিযোগ, জুলাই আন্দোলনে হামলা মামলায় ঠিকাদার বর্তমানে কারাগারে থাকায় প্রকল্পের ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। অথচ সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। আমরা যারা বরিশালে লেখাপড়া করি, ভার্সিটি সহ এবং বরিশালের বিভিন্ন কলেজে, আমরা সকালবেলা আসতে দেখা যায় এখানে 7টার আগে ট্রলার পাওয়া যায়। একটা মহিলার ডেলিভারি হইলে যাইতে সমস্যা, আসতেও সমস্যা। নদীটির থাকার কারণে আমরা ব্যবসায়িক যে একটা বিষয়, ব্যবসাটা মান উন্নয়ন হচ্ছে না। আমরা উন্নয়নের পক্ষে এবং উন্নয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় এলজিডি। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা ম্যানেজমেন্ট মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিবিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এলজিডির তথ্য মতে 730 মিটার দীর্ঘ সেতুটির ব্যয় ধরা হয়েছে 123 কোটি 9 লাখ টাকা। সময় সংবাদ, ঝালকাঠি। সরকারি প্রকল্পে পোড়ামাটির ইট ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও পটুয়াখালীতে ইপিজেড নির্মাণে সেই নিয়ম মানা হচ্ছে না। পরিবেশবিদরা বলছেন, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইপিজেডে পোড়ামাটির ইট ব্যবহার শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, বরং বিদেশি বিনিয়োগকারীদের কাছেও দিতে পারে নেতিবাচক বার্তা। প্রকল্প কর্তৃপক্ষের দাবি, ব্লক সংকটের কারণে ব্যবহার হচ্ছে পোড়ামাটি। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পায়রা সমুদ্র বন্দর ঘিরে পটুয়াখালীতে গড়ে উঠছে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগের বড় প্রত্যাশা নিয়ে এগোচ্ছে এ প্রকল্প। তবে নির্মাণের শুরুতেই পরিবেশগত মানদণ্ড নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। অভিযোগ উঠেছে, ইপিজেড এলাকার সীমানা প্রাচীর সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে পোড়ামাটির ইট। দক্ষিণ এলাকা, লবণ এলাকার ইট এই প্লাস্টার করলে প্লাস্টার জড়িয়ে পড়বে। বাংলা ইটের পরিবর্তে পটো ব্রিক্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কাজটা অনেক মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে। এটা লবণ জাতীয় জিনিস, এটা পানিতে আয়রন আছে, এই ইটটা বেশি দিন লাস্টিং করবে না। কাজেই অটো ব্রিক্স দিয়ে গাঁথনি করলে ওটা বেশি দিন টেকসই হবে, ভালো গাঁথনির দেখার সৌন্দর্য হবে ভালো। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জলবায়ু ও পরিবেশ রক্ষায় সরকারি নির্মাণ কাজে পোড়ামাটির ইট পরিহার করে ব্লক ব্যবহার বাধ্যতামূলক। অথচ সেই নীতিমালা এখানে উপেক্ষিত। আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পোড়ামাটির ইট। এতে উপকূল জুড়ে নতুন করে ইটভাটা বিস্তারের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, পোড়ামাটির ইট তৈরিতে শুধু বনাঞ্চল উজাড় নয়, বিদেশি বিনিয়োগকারীদের আস্থার সংকটও দেখা দিতে পারে। ইটের ভাটার অবৈধ মালিকদের অবৈধ কাজগুলো যদি আইনতভাবে বন্ধ না করা হয়, তারা দলীয়, রাজনৈতিক, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সুবিধা নিয়ে আমাদের এই অবস্থায় বেআইনি কাজগুলো, সেই বেআইনি কাজটা বন্ধ করে আইনের মাধ্যমে পরিচিত হলে পরে আমি মনে করি আমাদের এই জেলার পরিবেশ রক্ষা হবে। অনেকে মনে করে থাকেন যে ব্লকেটের হয়তো বা স্থায়িত্ব কম, কিন্তু এটা আসলে পুরোপুরি ভুল ধারণা। ব্লকেট ব্যবহার করলে দেখা যায় সেটা যেমন সাশ্রয়ী হবে, নর্মাল আপনার এটার থেকে সেটা 30% পর্যন্ত সাশ্রয়ী হতে পারে। এ বিষয়ে ইপিজেড প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে উপপরিচালক জানান, ব্লক সংকটের কারণে ব্যবহার হচ্ছে পোড়ামাটি। বাংলাদেশের প্রেক্ষিতে ব্লকটা এখনো রকম অ্যাভেলেবেল নাই, তবে আমরাও চেষ্টা করতেছি আস্তে আস্তে ইট থেকে ব্লকের দিকে। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরে প্রায় 410 একর জমির উপর নির্মাণ হচ্ছে ইপিজেড। এর মোট ব্যয় ধরা হয়েছে 1443 কোটি টাকা। চলতি বছরেই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক ব্যক্তি নিহতের পর দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ হয়েছে। চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শহীদদের স্মরণে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে।
ইরানকে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শত শত মানুষ নিহতের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন দেশ এখন উত্তাল। রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেন ইরানিরা। তীব্র শীত উপেক্ষা করে শত শত ইরানি জড়ো হন। নিজ দেশের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ইরানি আমেরিকানরা স্বাধীনতা, মানবাধিকার এবং জবাবদিহিতার দাবি জানান। বলেন, ইরানে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের উত্তরণে অভ্যুত্থানের বিকল্প নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সহায়তার ঘোষণা দিয়েছেন। মার্কিন দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। কর্মকর্তারা জানান, গত কয়েকদিনে ইরানে হস্তক্ষেপের জন্য বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। প্রেসিডেন্টের কাছে উপস্থাপিত এসব বিকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তেহরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলার পরিকল্পনা। তবে এটি হিতে বিপরীত হতে পারে কিনা এ নিয়েও মার্কিন প্রশাসনে উদ্বেগ রয়েছে। এদিকে ইরানে চলমান আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। রোববার লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভটি শুরু হলেও পরে তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্থানান্তরিত হয়। সেখানে হাজারো বিক্ষোভকারী অংশ নেন। 10 ডাউনিং স্ট্রিটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ফ্রান্সের প্যারিসে ইরানিদের সমর্থনে জড়ো হন 2000-এর বেশি মানুষ। তাদের অনেকের হাতেই ছিল 1979 সালের আগের ইরানের পতাকা। তারা সরকার পতনের সমর্থনে বিক্ষোভে স্লোগান দেন। বলেন, ইরানের জনগণই শুধু নয়, বিভিন্ন দেশে বসবাসকারী ইরানিরাও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ইউরোপের বৃহৎ মুসলিম দেশ তুরস্কের ইস্তাম্বুলেও ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে ইরানি কনসুলেটের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অনেকের মুখে আঁকা ছিল ইরানের পতাকা এবং লাল রঙের অশ্রু। পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের ইরানি মিশন থেকে দূরে রাখার চেষ্টা করে। এ সময় 3 দিন ধরে ইরানে ইন্টারনেট ও টেলিভিশন বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ইরানে যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড দখলের সম্ভাব্য সামরিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শীর্ষ সামরিক কমান্ডারদের সম্ভাব্য আগ্রাসনের পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। তবে সামরিক শীর্ষ কর্মকর্তারা এতে আপত্তি জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন পদক্ষেপ বেআইনি। ইউরোপীয় কূটনীতিকরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড দখলের চেষ্টা ন্যাটোকে ভেঙে দিতে পারে। ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপের একাধিক দেশ। একই সঙ্গে ইউরোপীয় ন্যাটো সদস্যরা গ্রিনল্যান্ডের সেনা ও যুদ্ধ জাহাজ মোতায়েনের বিষয়েও আলোচনা শুরু করেছে। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা করলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। বললেন, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো এবং আইসিসি থেকে আয়ের বিষয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। এদিকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন আসিফ আকবর। এটা বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য। একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের ক্ষোভ। সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে, সেখানে বিসিবির ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই। আপনি ইট মারলে তো পাটকেল খাইতে হবে, ওটাই হচ্ছে, আর কিছু না। আপনি যদি আমরা 25 জন ডিরেক্টর আছি, আরেকজন 26 নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব, এই বোর্ড অবৈধ, এ বোর্ড আমি মানি না, কিন্তু এই বোর্ডের সাথে ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি। শোকজের যে ব্যাপারটা, সেরকম কোনো শোকজ করা হয়নি। কারণ এই যে শোকজটা করবেন আপনি, কে এটা পাঠিয়েছে কোয়াব, যিনি এফেক্টেড, যাকে বলা হয়েছে
তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমরা পাইনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি। সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে, তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে। যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন। মন্তব্যটা আমি দেখেছি, ইন্ডিয়াতে অনেক কিছু ভেবে চিন্তা করা যাওয়া উচিত। তো এই চিন্তাটা এক ধরনের, আমি বলবো যে এটা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের সাথে এই মানসিকতা যায় না। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে, এবং তার পরবর্তী রিয়াকশনগুলি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে এটা বাংলাদেশ স্বার্থের কথা হয় নাই, বাংলাদেশ স্বার্থের জন্য বাংলাদেশ সমানের দিকে বিবেচনা করে কথাটা বলা হয় নাই। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু, যেটা আমাদের সাথে এখন যায় না। দু একদিনের মধ্যেই আইসিসির চিঠির জবাবের আশায় বিসিবি। এর মাঝে গুঞ্জন বাংলাদেশের ম্যাচ আয়োজনে নাকি আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক। এটা আসলে ভেন্যু তো বিশ্বকাপের দুইটা, ইন্ডিয়া শ্রীলঙ্কা। পাকিস্তানেরা মাঝে মধ্যে তারা একটা বেশি উৎসাহী হয়ে যায়। হ্যাঁ, এটাতে আমরা নিচ্ছি না, কারণ অথেন্টিক কোনো খবর আমার কাছে নাই। মানে আমি যে ইন্ডিয়া যাবো তার মানে পাকিস্তান যাবো, এটা কিন্তু ঠিক না। তবে ভারতে না খেলার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জিতল বার্সেলোনা। বছরের প্রথম এল ক্লাসিকোতে রাফিনিয়ার জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে কাতালান ক্লাবটি। জেদ্দায় ম্যাচের 30 মিনিটের মাথায় স্টেডিয়ামের নিস্তব্ধতা ভাঙে রাফিনিয়া। তবে বিরতিতে যাওয়ার আগে নাটকীয় মোড় নেয় এল ক্লাসিকো। দুর্দান্ত এক গোলে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। তবে সে গোলের রেশ না কাটতেই আবারও লিডে যায় বার্সা। রবার্ট লেওনার্ডোস্কির ক্লিনিক্যাল ফিনিশিংয়ে ম্যাচের চালকের আসনে বসে কাতালান ক্লাবটি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। গোনজালো গার্সিয়ার গোলে 2-2 গোলের সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনিয়া। শেষের দিকে 10 জনের দলে পরিণত হলেও লিড ধরে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড 16তম শিরোপা জেতে বার্সেলোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিয়ানমারের সংঘাতের প্রভাব টেকনাফের সীমান্তবর্তী গ্রামে। গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ, সতর্ক বিজিবি। সামরিক কূটনীতি জোরদারের পরামর্শ। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। 1300 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে, এখন এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। ঋণপত্র খোলা ও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। এবং নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকার বিস্তার নিয়ে চিন্তা। মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা। নজরদারি বাড়ানোর তাগিদ। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।